বিবাহ বিবাহ শিশির নিশ্চয়ই সুবিকে নিয়ে বেরিয়ে পড়েছে। কি করে বলি বলুন তো? সুবীর তো এই উডবান রোডের বাড়ির ওপর থেকে যাওয়ার কথা। আপনি কি একবার ছোট দাদাকে দেখে নিশ্চিত হতে চাইছেন? হ্যাঁ, সুভাষ দেশের অদৃশ্য শক্তি, তাকে দেখতে চাইলেই যে দেখতে পাবো এমন সাধ্য কোথায়? সে তো আমাদের এখন আর সুবি বা কুক্কা নেই। ওই গাড়ির আওয়াজটা পেলেই না নিশ্চিত হতে পারতাম ওরা নির্বিঘ্নে যেতে পেরেছে। আমিও। শুনুন, আমি আপনার অস্থিরতার কারণটা বুঝতে পারছি, কিন্তু আপনার শরীর ভালো নয়। এভাবে রাত জাগা কি ঠিক হবে আপনার? আপনি আপনি এবার একটু বিশ্রাম নিয়ে নিন। আসুন। না না না, ওটা আমাদের ওয়ান্ডারার গাড়ির আওয়াজই নয়। সুবি নির্দিষ্ট সময় বলেছিল, সেই সময়টা পার হয়ে যাচ্ছে বলে না খুব চিন্তা হচ্ছে। জানো তো, আমি সকালবেলা শুনেছি পুলিশ বলছিল নজরদারি বাড়ানোর কথা। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বর্ডার পেরোতে না পারে, জানি না ওরা এখনো বেরোতে পেরেছে কিনা। জানো তো বিভা, সুবির জন্য সব ব্যবস্থা হয়ে আছে বর্ডার পেরোনোর জন্য, কিন্তু ওই সময়ের মধ্যে তো বর্ডার পেরোতেই হবে ওকে, না হলে তো পারবে পারবে, ছোটটা ঠিক পারবে। এত বড় কাজের জন্য ছোট দাদা নিশ্চয়ই একমাত্র একটা পথই বেছে রাখেনি। নিশ্চয়ই বিকল্প পথও ছোট দাদার মাথায় আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কাকা বাবু, ইলা, শিশির এখনো আসছে না কেন? চাকর ঠাকুরেরা কি ঘুমায়নি? হ্যাঁ, ওরা ঘুমিয়ে পড়েছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। বাড়ির ভাই বোনেরা এখনো জেগে আছে। শিশির তো ওদের সাথেই কথা বলছে। ওরা ঘুমলেই তবে ওখানে আসবে। সমস্যা তো গীতাকে নিয়ে, ও এখনো জেগে। সমস্যায় পড়া গেল। যেভাবেই হোক ভোরের আলো ফোটার আগে আমাকে গোমো পৌঁছতেই হবে, না হলে সব হিসেবে এদিক ওদিক হয়ে যাবে। আমার মামলার তারিখ এগিয়ে আসছে, খোঁজ শুরু হবে আমার। ইলা, ব্যাপারটা ধামাচাপা না দিতে পারলে কিন্তু খুব বিপদ হবে। কোর্টে যদি আমার অসুস্থতার কথা মানতে না চায়, তাহলে মেজদাদা সমস্যায় পড়বে। এই সব কিছুর আগে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। রা কাকা বাবু, একটা কথা বলবো? বলো। বর্ডার পেরিয়ে যাওয়ার পর আপনি কি কোনোভাবে আমাদেরকে একটু খবর দিতে পারবেন? ইলা, আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব। কতদিন আমরা আপনার কোনো খবর পাবো না কাকা বাবু? হয়তো অনেক দিন। ভয় পেও না ইলা, পথে অনেক ঝুঁকি আছে, কিন্তু ভয় পেলে চলবে না। আমাকে এগিয়ে যেতে হবে। ক্ষুদিরাম বসু, সত্যেন, বীরেন দত্ত, বাঘা যতীন, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, যতীন দাস, মাস্টার দা, সূর্য সেন, প্রত্যেকে যেভাবে এগিয়ে গেছেন, আমাকেও সেইভাবেই এগিয়ে যেতে হবে। বালেশ্বরের যুদ্ধ, অলিন্দ যুদ্ধের কথা মনে নেই তোমার? কত বিপ্লবীরা দেশের জন্য লড়াই করেছেন। সেই লড়াই আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে ইলা, না হলে আগামী 200 বছরও আমরা পরাধীন থেকে যাব। এই পরাধীনতা থেকে আমার দেশকে মুক্ত করতেই হবে ইলা,
ভয় পেলে চলবে না, শক্ত করো নিজেকে। দেশের তরুণ প্রজন্ম ভেঙে পড়লে দেশ কি করে এগোবে? আর শোনো, যখন আমার জন্য তল্লাশি শুরু হবে তখন তুমি গোপনে ছাত্রী সংঘের মেয়েদের সাথে যোগাযোগ করবে। পুলিশকে কি বলতে হবে, কিভাবে সামলাতে হবে, ওরা তোমাকে বুঝিয়ে দেবে। আর আইনের দিকটা তো মেজদাদা দেখেই নেবেন। হ্যাঁ রাঙা কাকা। শিশিরটা যে কেন এখনো আসছে না, ভাবলাম এতক্ষণে চলে আসবে ও। খোঁজ নেব আমি একটা। না না, আর খানিকক্ষণ অপেক্ষা করে দেখি। তুমি এসো। রাঙা কাকা বাবু, শিশির এসেছে। শিশির, এত দেরি হলো কেন? বাইরে সব ফাঁকা তো? হ্যাঁ, রাস্তা ফাঁকা। এসো, ভেতরে এসো। এত দেরি করলে কেন? দেরি হলো কাকাবাবু, কারণ ভাই বোনেদের মনে কৌতূহল জেগেছে আপনার সাথে আমার কোনো রকম কথা হলো কিনা, আমি কেন ইদানিং গাড়ি নিয়ে এই বাড়িতে এতবার আসছি, সব ব্যাপার নিয়ে প্রশ্ন করছিল। আমি এই সব কিছু মিটিয়ে আপনার কাছে এলাম। আর পুলিশের কি অবস্থা? পুলিশটা ঘুমিয়ে পড়েছে রাঙা কাকা, আর বাড়িরও কেউ জেগে নেই। বাড়ির কেউ জেগে নেই? না। এ কি ইলা? শিশির, ভগবান তোমাদের মঙ্গল করুন। শিশির, তুমি হোলঢোলা ছোট বাক্সটা গাড়িতে তোলার ব্যবস্থা করো। মনকে শক্ত করো শিশির। শোনো, খুব সাবধানে। আকাশে চাঁদ আছে মানে বারান্দায় আলো থাকবে, ছায়া পড়বে কিন্তু আমাদের। খুব সাবধানে ছায়া বাঁচিয়ে যাবে। কেউ কিন্তু ছায়া দেখলেও সন্দেহ করতে পারে। খুব সাবধানে যাও। কাকা বাবু, ভালো থাকবেন। আমি এলাম।
আমি তোমার অবাধ্য ছেলেই রয়ে গেলাম মা। আবার না বলে চলে যাচ্ছি। হয়তো ভাববে তুমি তো সব মেনেই নিয়েছিলে, তবু কেন না বলে চলে গেলাম। কষ্ট পাবে মা, খুব কষ্ট পাবে জানি। এই শেষবারের মতো তোমার সুবিকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। কি চেহারা হয়েছে তোমার? কেউ না সুবি, কিছু বলো। চুপ করে আছো কেন? কোথায় গিয়েছিলে বলো? সারাদিন কি অবস্থা হয়েছে আমার জানো? মা, মা, তোমাকে শৃঙ্খল মুক্ত করার জন্য আমাকে যেতেই হচ্ছে মা। ভেবো না তোমার সুবি হারিয়ে যাচ্ছে। আমি না ফিরলেও এই দেশের স্বাধীনতা ফিরবেই। আমায় আশীর্বাদ করো মা। वंदे मातरम। वंदे मातरम। वंदे मातरम। রাত্রি প্রভাতিল উদির রবি ছবি পূরব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে।
সব ঠিক আছে? হ্যাঁ। শোনো, আমি গাড়ির পেছনের সিটে বসবো, আর কেউ কিছু প্রশ্ন করলে আমি কথা বলবো। অভিনয়টা এমন হবে যেন মনে হবে আমি তোমার গাড়ির চালক আর তুমি আমার মনিব। আমি আপনার মনিব, সেটা লোকজন বিশ্বাস করবে? আমি অভিনয় করে নেব, চিন্তা করো না। চলো। শিশির, দুটো গেট আমরা একসাথে খুলবো, যেন আওয়াজে বোঝা না যায় যে দুটো গেট খুলছে। আর গেট বন্ধ করার শব্দ তুলনামূলকভাবে গেট খোলার শব্দ থেকে বেশি হয়। সেই জন্য তুমি শুধু তোমার গেটটা বন্ধ করবে, আমার গেটটা খোলা থাকবে, আমি হাত দিয়ে ধরে রাখবো। দুটো গেটের আওয়াজ পেলে বাড়ির লোক কেন, বাইরের লোকও বুঝে যাবে যে দুজন গাড়িতে উঠছে। এবার কৌতূহল মিটলো? চলো। ব্রিটিশ পুলিশের সাজানো ঘুটির বেড়াজাল ভেঙে সুভাষ চললেন মহানিষ্ক্রমণে। গাড়ি এগিয়ে চলেছে। তিনি জানতেন ভিক্ষায় স্বাধীনতা আসে না, মূল্য দিতে হয় তার জন্য। আর সেই মূল্য হিসেবে তিনি বেছে নিলেন নিজের জীবনকেই। এভাবেই সুভাষ পৌঁছলেন গোমো। সেখান থেকে দিল্লি কালকা মেল ধরে উত্তর ভারতের উদ্দেশ্যে রওনা দিলেন সুভাষ। জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছলেন পেশোয়ারে। পেশোয়ার থেকে রওনা দিলেন কাবুল, সঙ্গে ভগতরাম। রওনা দিলেন ২৬শে জানুয়ারি ১৯৪১ সালে। ভারতের দিকে দিকে সেদিন সকলে বলছে আমরা স্বাধীনতা চাই। আর সেই স্বাধীনতা আনতেই সুভাষ পায়ে হেঁটে দুর্গম পথের দিকে এগিয়ে চলেছেন। কি আশ্চর্য সমাপতন! আর সেদিনই পরিকল্পনা মতো খবর ছড়িয়ে পড়ল কলকাতার সর্বত্র, সুভাষ নিখোঁজ। সঙ্গে সঙ্গে সতর্ক নির্দেশ, দিল্লি, বম্বে, করাচি, রেঙ্গুন, হংকং, সিঙ্গাপুর। নজর রাখো প্রতিটা ঘাঁটির ওপর। এয়ারপোর্টে যাত্রীদের পাসপোর্ট পরীক্ষা করো। বন্দরে নজর রাখো, সুভাষ বোসকে ধরা চাই। সে যেন সীমান্ত না পেরোতে পারে। কিন্তু কোথায় কি? সমস্ত নজরদারি উপেক্ষা করে সুভাষ পৌঁছে গেলেন রাশিয়া, সেখান থেকে বার্লিন। ব্রিটিশ সরকারের আওতার বাইরে বেরিয়ে গেলেন সুভাষ। দেশের জন্য গড়ে তুলতে শুরু করলেন সৈন্যবাহিনী। এদিকে দেশের সকলের মনে তখন একটাই প্রশ্ন, সুভাষ কোথায়, কি তার খবর? আর তখনই ইথার তরঙ্গ বেয়ে আসলো বিপ্লবের ডাক। আজাদ হিন্দ রেডিও, বার্লিন। আমি সুভাষ বলছি। এতকাল আপনাদের কাছে আমার বক্তব্য বিষয় শোনাবার কোনো সুযোগ ছিল না। শত্রুপক্ষ যে অপবাদী দিক, আমি জানি আপনারা তা বিশ্বাস করবেন না। আমি আমার কাজ করে চলে যাব। কে কি বলে না বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা আন্তর্জাতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে প্রস্তুত থাকুন। আমি যেভাবে ব্রিটিশ গভর্নমেন্টকে বিভ্রান্ত করে ভারতবর্ষ থেকে চলে এসেছি, ঠিক তেমন করে যথা সময়ে আপনাদের কাছে গিয়ে উপস্থিত হব। সে সুযোগ আসছে, সেটা সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। সেজন্য নিজেরা জাতি ও ধর্ম নির্বিশেষে অবিলম্বে সংঘবদ্ধ হন। চাই ঐক্য ও একাগ্রতা। সাড়া পড়ে গেল সর্বত্র। দেশবাসী নতুন করে স্বাধীনতার স্বপ্ন দেখল। আর ওদিকে সুভাষ আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিয়ে লড়ে যেতে থাকলেন ভারতের স্বাধীনতার লড়াই।
যে লড়াইয়ের স্বপ্ন এর আগে আর কেউ সত্যি করতে পারেননি। রচনা করলেন ভারতের স্বাধীনতার নতুন ইতিহাস। ধীরে ধীরে এক ঘরের ছেলে সুভাষ হয়ে উঠলেন নেতাজি। পিছন পানে এসে দেখবে না যে নেই সে অবকাশ। যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ, যে সুভাষ।